সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় সাম্প্রতিক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সাম্প্রতিক নানান ইস্যু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা বিশ্লেষণের চেষ্টা করব। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, রাজনীতি বিশ্লেষক ও সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত। আছেন ডক্টর শিব্বির আহমদ, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত এই আয়োজনে। অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে একটু ডুয়েট প্রসঙ্গ নিয়ে কথা বলতেই চাই, কেননা আজকে সারাদিনের ব্লকেট কর্মসূচির পর কমপ্লিট শাটডাউন দিয়েছে ছাত্রীরা। তারা ভিসি নিয়োগ বাতিলের দাবিতে তারা এখনো অনড় অবস্থানে আছে। ভিসি নিয়ে এই পরিস্থিতিটা আসলে কেন তৈরি হলো, এটি আসলে কিসের বার্তা দিচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহালোচক শিব্বির আহমেদকে শুভেচ্ছা যারা দেখছেন। প্রথম কথা হচ্ছে যে দেখেন, এই বার্তা কি দিচ্ছে সেটার থেকে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ঘটনাটা আসলে 2026 সালে এত কিছুর পরে আমি কামনা করি কিনা। এটা এই জন্য বলছি যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বলছি যে দেখেন, আমি একথা আমার যতদূর মনে পড়ে, আমি 2000 সম্ভবত 21-22-এর দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে। সেখানে শিক্ষক নিয়োগের একটা বিষয় থাকে এবং তৎকালীন ছাত্রলীগ আপনার ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করে, কারণ তাদের মনোনীত প্রার্থী নিয়োগ দিতে হবে এই জাতীয়, এবং ওই বোর্ডটি বাতিল হয় অন্য কোনো ডিপার্টমেন্ট, সায়েন্সের কোনো একটা ডিপার্টমেন্ট। এবং সে সময়ও আমি এরকম একটি টক শোতে বসে এটার প্রতিবাদ করেছিলাম। পরবর্তীতে তারা যা করার সেটা তারা করেছেন, সেটা ভিন্ন আলাপ। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, আমি তখনও বলছি, আমি এখনও বলছি, আমার বিশ্ববিদ্যালয়ে, একটি বিশ্ববিদ্যালয়ে কে ভাইস চ্যান্সেলর নিয়োগ হবেন, এটি আমি কোনোভাবে মনে করি না শিক্ষার্থীদের ইন্টারভেনশন করার কোনো সুযোগ আছে। এটা আমার একদম স্পষ্ট অবস্থান। তার কারণ হচ্ছে শিক্ষার্থী খুব গুরুত্বপূর্ণ অ্যাক্টর, কিন্তু শিক্ষার্থীদের আপনার এই জাজমেন্টটা দেওয়ার কোনো সুযোগ নাই। যে তারা কি চাইতে পারে না যে নিজের বিশ্ববিদ্যালয় থেকে আসলে তাদের ভিসি নিয়োগ দেওয়া হবে, তাদের দাবি যেটা আর কি? না, এখানে দেখেন, আমি এখানে আরেকটা কথা বলি। নিজের বিশ্ববিদ্যালয়টা ব্যাপারে আরেকটা গল্প। প্রথম কথা হচ্ছে যে আপনি যখনই শিক্ষার্থীদেরকে এটা দেন, ভাইস চ্যান্সেলর কোনো দলের হবে না আমি কিন্তু এটাও মনে করি না। ভাইস চ্যান্সেলরের 3টি দক্ষতা খুব গুরুত্বপূর্ণ। ভাইস চ্যান্সেলরের একাডেমিক দক্ষতা আমার জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয় হচ্ছে তার অভিজ্ঞতা, মানে প্রশাসনিক অভিজ্ঞতা এবং দূরদর্শিতা। এবং অবশ্যই দূরদর্শিতার ক্ষেত্রে তার যে অভিভাবক, কারণ তিনি তখন একটা বিশ্ববিদ্যালয়ের একটা গার্ডিয়ান। তো এই 3 অভিজ্ঞতার আলোকে এই প্রসেসটা আমরা অনেক দিন কামনা করেছি যে আপনি কিছু কিছু জায়গা, বিশেষ করে আমি তো মনে করি বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার দলীয় যে ইন্টারভেনশন, হ্যাঁ, সেটি কিন্তু এমন না যে এই গভর্নমেন্টই করেছে। এই গভর্নমেন্ট যেমন করেছে 24-এর সময়কালীন গভর্নমেন্টের মধ্যে আমি দেখেছি, এবং তার আগের গভর্নমেন্টও করেছে। তার মানে এটা আমরা বলে গেছি, কিন্তু আসলে আমরা কিন্তু ওইভাবে যেটা কিন্তু খুব সমস্যাজনক। আপনি স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিদিন যদি ধূমপান করেন, স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু আপনার এই ধূমপানের তো একটা এফেক্ট আছে, তাই না? তো সেই জায়গাটাতে ভাইস চ্যান্সেলর কে নিয়োগ দিবে, কিভাবে নিয়োগ হবে, এই বিষয়টা হওয়ার কথা ছিল ভীষণ রকমের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতার জায়গায়। ভাইস চ্যান্সেলর, ইভেন ভাইস চ্যান্সেলর ইটসেলফ, আপনাকে বুঝতে হবে কি জানেন, ওটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ একটা জব। এটা কিন্তু ওরকম যে খুব একটা প্রেস্টিজিয়াস বিষয় আমরা যেভাবে বানিয়ে রেখেছি, এগুলো হচ্ছে রাজনীতি করার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই যে আপনি আজকে যাদের দেখছেন, আই এম ভেরি সরি টু সে, যে এই যে আপনি বললেন নিজ বিশ্ববিদ্যালয় বহির বিশ্ববিদ্যালয়, এখানে আমি আরো একটা দ্বিমত পোষণ করবো। দেখেন, আমাদের দেশে এই কালচারটা আছে, হুইচ ইজ এ ভেরি মানে আমি বলবো রং কালচার। কেন আপনি চিন্তা করে দেখেন, আপনি এখানে কি বলছেন যে ধরেন আমার বিশ্ববিদ্যালয়ও, ঠিক আছে, ধরেন আমার বিশ্ববিদ্যালয় থেকে একজন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে পারবেন না, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন এসে আমার এখানে ভাইস চ্যান্সেলর হতে পারবে না। পৃথিবীর কোনো সভ্য দেশে যেখানে মানুষ আমরা বাইরে পড়তে চাই, আপনি কি কখনো এরকম শুনছেন? তাহলে কি কোনোদিন, ধরেন আমাদের এই যে সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও তো বিদেশের কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন? কিভাবে হয়েছেন? মানে আমি আপনাকে ফ্যাক্টটা বলছি। আপনি শিক্ষার মান যাচাই করেন, র্যাঙ্কিং করেন, তখন আপনি কিন্তু সবসময় এটাই দেখবেন যে শুধু বিশ্ববিদ্যালয় কেন, আমার দেশে আমি আরো মনে করি যে অন্য বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই বিশ্ববিদ্যালয়ে আমি নিজেই যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাট এই যে চিন্তাটা, এই প্র্যাকটিসটা কোনো সুস্থ ধারার একাডেমিক প্র্যাকটিস বা চর্চা না।
আমাদের অভিজ্ঞতারও কিন্তু সীমাবদ্ধতা ঘটে। যেমন মনে করেন আমি বিদেশে পড়ে এসেছি, আমার সহ আলোচক বিদেশে পড়ে এসেছে, আমরা যখন বিদেশে পড়তে গিয়েছি আমাদের কিন্তু একটা কালচারাল অ্যাসিমিলেশন হয়েছে, ভিন্ন কালচারকে জানার সুযোগ হয়েছে, শেখার সুযোগ হয়েছে। এই জিনিসটা তো আমাদের ইন্টারনালিও খুব গুরুত্বপূর্ণ, নলেজ শেয়ার করাটাও গুরুত্বপূর্ণ। এখন ডুয়েটের যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আমি আসলেই মনে করি না যে বাইরের ভেতরের, এই ঘটনাটা হচ্ছে রাজনীতির, এই ঘটনাটা হচ্ছে ক্ষমতার, এই ঘটনাটা হচ্ছে কে ক্ষমতায় আসলে আমি সুবিধা ভোগ করতে পারবো তার, যা কিনা শিক্ষার মানদণ্ড নিশ্চিত করে। এটা কি তাহলে আমরা যাদেরকে সাধারণ ছাত্রছাত্রী বলছি তারা কি আসলে সাধারণ ছাত্রছাত্রী? যদি এটা ক্ষমতার দ্বন্দ্ব হয়ে থাকে ছোট করে বলবেন কিনা, নইলে আমি ডক্টর শিবির আহমেদ তার কাছ থেকে একটু জানতে চাই। সাধারণ বলে কিছু নাই, সবই আজকাল অসাধারণ। ঠিক আছে ডক্টর শিবির আহমেদ, আপনার কাছ থেকে একটু জানি, বিশ্ববিদ্যালয়ের রাজনীতির হাতিয়ার কি হয়ে উঠছে ভিসি নিয়োগটা, আপনার কাছে কি মনে হয়? আমি ধন্যবাদ আপনাকে, আমার সমালোচককে ধন্যবাদ। বিষয়টা খুবই একাডেমিক, ভালো লাগতেছে যে আমরা এরকম একটা একাডেমিক বিষয় আলাপ এটা দিয়ে করছি। শুরু করলাম। না, এটা সুন্দর টপিক, আমার পছন্দ হয়েছে। দেখেন, আমাদের এই যে ভিসি নিয়োগ প্রক্রিয়া বা ইভেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন পজিশনে নিয়োগ প্রক্রিয়া, আমাদের কোনো স্ট্যান্ডার্ড সেট করা নাই, কোনো সেট অফ রুলস অফ পলিসি বা এরকম কিছু নাই। আমি যদি বাইরের এক্সপিরিয়েন্স বলি, ধরেন ইউনিভার্সিটিগুলোতে, ইউএসের ইউনিভার্সিটিগুলোতে আমাদের ইকুইভ্যালেন্ট বিসি ইকুইভ্যালেন্ট পজিশন হচ্ছে প্রেসিডেন্ট, ইউনিভার্সিটি প্রেসিডেন্ট রিক্রুট করা হয়। তো প্রেসিডেন্ট হচ্ছে একটা লিডারশিপ পজিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ, আপা বলছিলেন একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ এবং তার লিডারশিপ বা ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স, এগুলোকে প্রায়োরিটি দিয়ে নিয়োগ দেওয়া হয়। এখন এখানে যে আমরা নিয়োগ দিচ্ছি, আমাদের নিয়োগগুলো হয় কি টপ ডাউন, যে আমি ওই যে বলে দিলাম প্রেসিডেন্ট যে অমুক হচ্ছে ওখানকার ভিসি হবেন, এখন সেই ব্যক্তি যাদেরকে লিড করবে তাদের সাথে তার কোনো কানেকশন আছে কিনা, সে সেই পরিবেশ বোঝে কিনা, সেখানে গিয়ে সে পারবে কিনা, ওখানকার যারা স্টেক হোল্ডার আছে তাদের কারোর সাথে কোনো ধরনের কনসাল্ট না করে আমরা জাস্ট বলে দিলাম আজকে থেকে তোমার ভিসি হচ্ছে অমুক। তো এখন এইখানে একটা ওই যে ক্রাইসিস তৈরি হয়। ধরেন ঢাকা ইউনিভার্সিটি থেকে একজনকে নিয়ে জাহাঙ্গীরনগরের ভিসি বানিয়ে দিল, এটা নিয়েও কিন্তু ক্রাইসিস হয়েছিল। জাহাঙ্গীরনগরের মানুষজনরা বলে যে কেন আমাদের এখানে টিচার আছে, কেন ঢাকাতে আনতে হবে, এরকম ক্রাইসিসগুলো হচ্ছে। এখন এই ক্রাইসিসগুলো কেন হচ্ছে? ক্রাইসিসগুলো হচ্ছে যে আমাদের কোনো সেট অফ রুলস নাই, কোনো পলিসি নাই। এখন জাহাঙ্গীরনগরের মানুষজনরা মনে করছে ও তাহলে আমাদেরকে ছোট করে দেখছে, আমরা পারবো না, ঢাকা থেকে এনে দিতে হবে। ডুয়েটের মানুষজনরা বলছে শ্বাস থেকে এনে দিতে হবে, শ্বাসের মানুষজন বলছে আমাদের জন্য ঢাবি থেকে এনে দিতে হবে। এই কনফ্লিক্টগুলো তৈরি হয়েছে কারণ আমরা আসলে কাকে নিয়োগ দিচ্ছি, কোন ক্রাইটেরিয়া নিয়োগ দিচ্ছি, এটা আমরা জানি না, পরিষ্কার না। এখন আপনি যেটা বলছেন যে শিক্ষার্থীদের কোনো ইন্টারভেনশন করার কিছু নাই, এটার সাথে আমি এগ্রি না, রেসপেক্টফুলি। কারণ আমরা যদি ক্যাম্পাস চিন্তা করি, ক্যাম্পাসের স্টেক হোল্ডার কারা? টিচার্স, স্টাফ, স্টুডেন্ট, এই তিনটা হচ্ছে ক্যাম্পাসের মেইন স্টেক হোল্ডার। সো এই তিনটা গ্রুপকেই লিড করবে হচ্ছে ভিসি। আমি যদি প্রেসিডেন্ট রিক্রুটমেন্টগুলো বলি, ইউএসএতে যে প্রেসিডেন্ট বা ইভেন আপনার ডিন রিক্রুটমেন্ট বলেন, ওখানে ধরেন ডিপার্টমেন্টের চেয়ার রিক্রুটমেন্টও যদি বলি, ওখানে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে বাছাই করা হয় এবং ফাইনালি ধরেন 3 জনকে সিলেক্ট করা হয়। সেই 3 জন ক্যাম্পাসে আসেন, তাদের ভিশন শেয়ার করেন, প্ল্যান শেয়ার করেন যে আমি যদি ডিপার্টমেন্টের চেয়ার হই বা ফ্যাকাল্টির ডিন হই বা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হই, আমি এটা করব, আমি অমুক জায়গায় প্রেসিডেন্ট ছিলাম, এই করেছি। তো তাদের প্রেজেন্টেশনগুলো দেখে, ডে লং তাদের সাথে অবজার্ভ করে, স্টুডেন্টরা রিপোর্ট দেয়, সিলেক্টেড যারা থাকে টিমে, টিচাররা অবজারভেশন দেয় এবং অন্য বোর্ডে যারা থাকে, তারপরে গিয়ে ফাইনাল একটা সিলেকশন হয়। এতে করে কি হয়, সবাই ওন করে যে এই প্রেসিডেন্টকে তো আমি সহ সিলেক্ট করেছি বা আমার প্রতিনিধি, টিচাররা মনে করে আমাদের প্রতিনিধিরা সহ সিলেক্ট করেছে, স্টুডেন্টরা মনে করে আমাদের প্রতিনিধি। স্টুডেন্ট বলতে সাধারণত গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে ওখানে প্রায়োরিটি দেয় বা স্টুডেন্ট ক্লাবের লিডাররা। স্টুডেন্ট, টিচার, স্টাফ সবার প্রতিনিধিরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত দেয় হ্যাঁ ওনার প্রোফাইল, এক্সপেরিয়েন্স এবং লিডারশিপ ক্যাপাসিটি ঠিক আমাদের জন্য পারফেক্ট। তখন আর কারোর মধ্যে কোনো ধরনের এই টেনশনটা থাকে না। আমাদের এখানে যেটা হয় যে আমি একজন স্টেক হোল্ডার ইউনিভার্সিটির, আমাকে তো গুনলই না, জিজ্ঞেসই করলো না, তাহলে একজন বহিরাগতকে এনে আমার উপর বসে চাপিয়ে দিল। এই টেনশনটা আমি মনে করি পুরোটাই এই রাজনৈতিকভাবে তৈরি করা হয়েছে। আমি মনে করি কি ভিসি নিয়োগের ক্ষেত্রে কখনো স্টুডেন্টদের ইন্টারভেনশন থাকে? ইউএসএতে হয়, ইউএসএতে আপনার বোর্ডগুলোতে, আমাদের সিস্টেমে কখনোই আমি দেখিনি। আমাদের তো এখানে নাই, ইউকে বা ব্রিটিশ সিস্টেমে নাই। ইউএসএতে যেমন আপনার ওই ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট, ওই স্টুডেন্টদের ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট আছে কিন্তু ভাইস চ্যান্সেলর রিক্রুটমেন্টে আমি জীবনেও শুনিনি। প্রত্যেক স্টেজে থাকে, আপনার চেয়ার রিক্রুটমেন্ট, ডিন রিক্রুটমেন্ট, সব স্টেজেই বিভিন্ন প্রতিনিধিদের ধরেন ওনাদের সাথে ইন্টারাকশন হয়, সেশন থাকে, ডে লং উনি ক্যাম্পাস ভিজিটে আসেন। তো একটা স্লট থাকে টিচারদের সাথে, একটা স্লট স্টুডেন্টদের সাথে, স্টাফদের সাথে, সবার সাথে বসেন, এরকম নানান মানুষজন। ইভেন
ওনাদেরকে ক্যাম্পাসে ক্যান্টিনগুলো ভিজিটও নিয়ে যান, যে ক্যান্টিন বয়দের সাথে Of তারা course, কিভাবে সেটা আচরণ definitely, করেন, হ্যাঁ, এটা definitely করে। ইচ এন্ড এভরি সেক্টরের সাথে তার আচার ব্যবহার কি রকম সবগুলো দেখে তারপরে ডিসিশন জি। নেয় যে র্যাঙ্ক করা। এখন আমাদের মধ্যে এই জিনিসগুলো নাই দেখে এই ক্রাইসিসগুলো তৈরি হচ্ছে। এখন এইটাকে মানে এটা তো তাহলে এটা হলো কি, সোর্সটা তো পলিটিক্স, যে পলিটিক্যালি আমি একজনকে অ্যাপয়েন্ট করছি এবং এই যে একসাথে আমি ক্ষমতায় এসে সব বিশ্ববিদ্যালয়ের বিসি চেঞ্জ করে দিচ্ছি, এটা আদৌ কেন দরকার, বা সব বিশ্ববিদ্যালয়ের বিসি কি আসলে কোনো ধরনের রুলস ভায়োলেট করছে কিনা, তার কন্ট্রাক্ট কি শেষ হয়ে গেছে কিনা, সে কি খারাপ কিছু করছে কিনা যেটার কারণে সরকার মনে করছে যে সে আর এলিজিবল না, এরকম যদি না হয় তাহলে কেন আমি লাগামহীনভাবে সবাইকে চেঞ্জ করছি। আবার জাহাঙ্গীরনগরেরটা চেঞ্জ করছি না কারণ উনি বলেছেন যে তারেক জিয়াকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা করা হোক। তো এ ধরনের এই জিনিসটা হয় কি, তখন আর আমি বলছি রাজনীতির বাইরে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে, তারেক রহমান ঢাকা ইউনিভার্সিটি গিয়ে বলছেন। তো এইটা আসলে এই লক্ষণ দিয়ে বোঝা যায় না, এই রিক্রুটমেন্ট গুলোর প্রসেস দিয়ে। এটা তো প্রত্যেকটা সরকার বলে, প্রত্যেকটা কিন্তু দেখা সরকার যায় প্রত্যেকটা করছে। সরকার এসে একই কাজ করে। রাইট, প্রত্যেকটা সরকারই করছে, কিন্তু আমরা তো এক্সপেক্ট করছিলাম গত 15-16 বছরে সবাই বলছে যে আমরা নতুন বাংলাদেশ শুরু করব, আমরা আর এইগুলা করব না অতীতে যেগুলো দিয়ে হয়েছে, কিন্তু সবাই দেখা যাচ্ছে আমরা কন্ট্রোল করতে চাচ্ছি। বিসি গুলো এমন কাউকে নিয়োগ দিতে চায় যে আমার পক্ষে হয়ে কাজ করবে। এইটা কিন্তু এর আগে যেমন আমি আওয়ামী লীগের আমলে এটা একদম সিভিয়ার লেভেলে হয়েছে। এর আগে যেমন আপনার আগের ভিসি গুলোতে কিছুটা হলো একাডেমিক যোগ্যতা বা সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর এ ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করা হতো, কিন্তু ইদানিংকালে সেগুলো দেখা যায় না। যারা দেখা যায় যে স্লোগান দিতে পারে, নানান জায়গায় লাগা স্লোগান দেয়, এই টাইপের লোকেদেরকে ভিসি বানানো হয়, বা নানান অভিযোগ আছে, কেলেঙ্কারি আছে, এ ধরনের লোকদেরকে দেয়া হচ্ছে। লিডারশিপের জায়গাটা তো এটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই জায়গাগুলো খেয়াল করা উচিত যে ক্রাইসিসগুলো যেন তৈরি না হয় এবং শিক্ষক, ছাত্র, স্টাফ সবাই যেন ভিসি কে ওন করে, তাদের সাথে ওই ইন্টারাকশনটা করিয়ে দেন রিক্রুটমেন্ট গুলো করা। আমি মনে করি এটা ধন্যবাদ ডক্টর শাব্বির আহমেদ। আমি আসবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, ভিন্ন প্রসঙ্গ নিয়ে একটু আসি। মিরপুরের শাহ আলী মাজারের ঘটনাটা নিয়ে একটু কথা বলতে চাই। ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে অবিলম্বে মিরপুরের শাহ আলীর মাজারে হামলাকারীদের বিচার করতে হবে এবং অন্তর্বর্তী সরকারের আমলে প্রতিটি দঙ্গলবাজির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে। তিনি আরও যুক্ত করেছেন যে এই মাজারে জামাত শিবিরের নেতৃত্বে হামলা হয়েছে বলে পুলিশ ও মাজারের মানুষেরা জানিয়েছেন। এই ঘটনায় জামাত আমিরের জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। আমি আপনার কাছে একটু জানতে চাইব, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় যখন বিএনপি চলে এলো তখন তিনি বলেছেন যে আজকের পর থেকে আসলে আর মাজারে হামলার মতো ঘটনা ঘটবে না, বা মব সন্ত্রাসের কথা তিনি যেটি বলেছেন যে সেটি আর ঘটবে না, কিন্তু তারপর আমরা দেখছি সেটি আসলে বন্ধ হচ্ছে না। এই কারণটা কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কারণটা তো খুবই যৌক্তিক, মানে কারণটা তো খুব স্পষ্ট। তো কারণটা একদম স্পষ্ট করে বললে দুটো, একটা হচ্ছে রাজনৈতিক, আরেকটি হচ্ছে সরকার তার যে চেষ্টা, সে চেষ্টার ঘাটতি আমি স্পষ্টতই বলতে চাই। কারণ আপনি এটা যেমন মনে করেন, যদি কুষ্টিয়ার হামলাটা যে হয়েছিল আপনি মনে করে দেখেন, ওই হামলাটার যদি আপনি দ্রুত কোনো বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারতেন, প্রক্রিয়া ব্যবস্থা নিয়ে আসতে পারতেন। আমার যতটুকু মনে পড়ে কুষ্টিয়ার ওই হামলাটাতে কিন্তু আপনার স্থানীয়দের লোকজনকেও পাওয়া যাচ্ছিল না যে মামলা করবে, মানুষ এতটাই ভীত সশস্ত্র, এবং পুলিশও বাদী হয়ে কিন্তু মামলা করতে পারতো, সেটিও মানে ওইভাবে করা হয়নি। তাহলে ওই ঘটনাটার আপনি কিন্তু কোনো ধরনের কোনো ইনিশিয়েট যখন নিলেন না, তখন খুব স্বাভাবিকভাবেই আপনার এই ঘটনাটিও আসলো। এবং ঘটনাচক্রে শাহ আলীর মাজারের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা তো একটু না, আমি বলবো বিশেষভাবে অ্যালার্মিং। তার কারণ হচ্ছে দুটো, এক হচ্ছে শাহ আলীর মাজারটা কিন্তু ঢাকা শহরের মধ্যে, মানে কেন্দ্রীয় শহরের মধ্যে, এবং দুই হচ্ছে এই হামলার ক্ষেত্রে কিন্তু যাদেরকে আটক করা হয়েছে তারা কিন্তু বিরোধী দলীয় যে দলটি আছে সংসদে তাদের নেতাকর্মী বলে প্রকাশ পাচ্ছে আমাদের সামনে যেটা এসছে। এখন ঘটনা হয়েছে যাদেরকে ধরা হয়েছে, এখন সত্য মিথ্যা তো আইনের ব্যাপার, কিন্তু প্রশ্ন হচ্ছে, যেমন মনে করেন আমি এটাও দেখছিলাম যে ওই এলাকার এমপি মহোদয়ও কিন্তু বিরোধী দলের, আরমান সাহেব, এবং উনি বলছেন যে উনি এই হামলার সময় কিন্তু পুলিশকে ফোন করেছিলেন, আবার পুলিশের আইজিপি বলছেন যে কোনো ফোনই আসেন না। এই যে দেখেন কি অদ্ভুত একটা অবস্থা, একদিকে আমার নির্বাচিত সংসদ, আরেকদিকে আমার পুলিশ অফিসার, আরেকদিকে আমি যে নেতাকর্মী আছে সেটা, এই যে একটা বলয়, তার মানে এই হামলাটা আমরা দীর্ঘদিন বলেছি, দেখেন মাঝারের হামলাটা যত না মতাদর্শিক, অনেকেই মনে করে এটাকে মতাদর্শিক, ঠিক আছে, তার থেকে সামহাও 2024-এর পরে যে এই বিষয়গুলো হয়েছে সেটা মতাদর্শিকের থেকে অধিকতর কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। দ্যাট ইজ অ্যালার্মিং। আপনার একটা মতাদর্শিক অবস্থানেও কিন্তু আপনি মানুষকে মারতে পারেন না, আমি খুব পরিষ্কার করি, মানে আপনার সাথে আমার ভীষণ রকমের মতাদর্শিক ভিন্নতা থাকতে পারে। একটা মানুষ, ইভেন আমি আবারও বলছি, আমি একজন রেপিস্ট,
সে তো সবচেয়ে নিকৃষ্ট। একজন রেপিস্টকে কিন্তু আমি মব করে মারতে পারি না, এটা একটা স্বাধীন জাতিরাষ্ট্রে কখনো কামনীয় না। কাজেই কোনোভাবে এই হামলার কোনো বৈধতা দেওয়ার তো কোনো সুযোগই নাই, বরঞ্চ এই হামলার যে উৎস, কেন করছেন এবং কি উদ্দেশ্যে করছেন সেটা বোঝাটা জরুরি। আমার কাছে এই মুহূর্তে এই মাঝারের যে যাবতীয় যে হামলাটা, এই হামলাটা যেমনটি বলছিলেন যে এটা আসলে আপনার কাছে রাজনৈতিক রাজনৈতিক, কারা exactly. করছে সেটি বের করাও তো খুব বেশি অবশ্যই অবশ্যই, কারণ আপনি এখন আপনার কাছে তো আসামি আছে, আমি আবারও বলছি, আপনার কাছে যখন আসামি আছে আপনি সেটা তদন্ত করেন, আপনি দ্রুত সেটার বিচার করেন। কারণ এবং সবচেয়ে দুঃখজনক, আমি এক্সপেক্ট করেছিলাম যে বিরোধী দল এই ইস্যুতে অ্যাটলিস্ট একটা স্টেটমেন্ট দিবে, স্ট্রং একটা বোল্ড স্টেটমেন্ট দিবে। এনসিপি যেরকম ওখানে গিয়েছে, আমি যতটুকু দেখেছি এনসিপির প্রতিনিধিরা ওখানে গিয়েছে, তারা বলেছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি, এই চাপগুলা সরকারকে আপনি দিতে পারবো না, এটা দিতে হবে কিন্তু বিরোধী দলকে। আপনি তো ঠিক এখানে বসে আপনার টকশোতে তো আমি বলছি যে নো ম্যাটার হোয়াট, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন বলেন যে একটি মবের বিরুদ্ধে জিরো টলারেন্স, তখন ঠিক যেমন কুষ্টিয়ার ঘটনাটাকে আমি মেনশন করছি, একইভাবে আমি এই ঘটনাটাকেও মেনশন করছি। কারণ হচ্ছে এটি শুধু মব ভায়োলেন্স না এবং এটি মব সন্ত্রাসও না, এটার সাথে মবের কোনো যুক্ততাও নেই। মিডিয়াকেও আমি সতর্ক করছি, এই মাঝারের হামলাগুলা পরিকল্পিত রাজনৈতিক হামলা। মিডিয়ার উচিত ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করা যে আসলে মাঝারের এই হামলাগুলা কি কোনোভাবে মানে এটা কি রাজনৈতিক হামলা নয় কি, মানে এইটা দেখানো উচিত। কারণ এটাকে যখন আপনি মব বলেছেন, মব বলা মানে এক ধরনের মৌন এবং গৌণ বৈধতা তৈরি করার একটা পায়তারা। এই জায়গাটাতে আমি তিনটা পক্ষকে সতর্ক করতে চাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর শিবির আহমেদ। আপনার কাছে কি মনে হয়, এটিকে আসলে মব, এটিকে আদর্শিক হামলা নাকি এটা রাজনৈতিক? আপনার কাছে কি মনে হয়? যদি মব নিয়ে বলি, যেমন বাংলাদেশের মানুষের মধ্যে ঐতিহাসিকভাবে এই মব কালচার কিন্তু একদম রক্তের মধ্যে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। আমি যদি বলি, ধরেন ইভেন স্বাধীনতার আগেও একদম সংসদের ভিতরে স্পিকারকে মেরে ফেলার ঘটনা আছে মফ করে, এ ধরনের ঘটনা আছে। এবং আমাদের কালচারের মধ্যে এটা আপনি দেখবেন, এটা কেন হয় যে যেহেতু মানুষ বিচার পায় না, তো মানুষ মনে করে যে একজন দর্শকরা আজকে যদি মফ করে মেরে ফেলে সবাই খুশি হয়ে যায়, মেরে ফেলো, কেটে ফেলো, এবং আরও নানান এক্সট্রিম কথাবার্তা বলে যে নিজেরাই বিচার করে ফেলতে হবে। ভাই বোনকে টর্চার করছে, কেউ ভাই হ্যারাসমেন্ট করছে, ভাই গিয়ে মেরে ফেলছে তাকে, এটা মানুষ প্রশংসা করে। কেন করে? যে কারণ থানায় দিলে বিচার হবে না, চোরকে ধরো মেরে ফেলো, ছিনতাইকারীকে ধরো মেরে ফেলো। ইভেন ঢাকায় এরকমও দেখা গেছে ছিনতাইকারী সন্দেহে ধরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে মেরে ফেলছিল। আপনি যে উদাহরণটা বললেন, 56 বছর পর বাংলাদেশে কি সেই পরিস্থিতি বেড়ে যাওয়ার কথা নাকি কমে যাওয়ার কথা? আমি আসছি, এই যে মানে বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত এই মফ কালচার, বিচার আইন হাতে তুলে নেয়। আমাদের সিনেমাগুলো তো দেখবেন শেষে এসে বলবো আইন হাতে তুলে নেবেন না, কারণ মানুষ আইন হাতে তুলে নেয়। তো এই কালচারটা অতীত থেকে চলে আসছে, এটা হঠাৎ করে তৈরি হয়েছে এরকম না, কিন্তু হঠাৎ করে বেড়ে তো গেছে না। হঠাৎ করে বেড়েছে কিনা এটার স্ট্যাটিস্টিক্স আছে কিনা দেখতে হবে, কিন্তু হঠাৎ করে বেড়েছে বলে আমার মনে হয় না। এইটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে হচ্ছে। এখন বলতে পারেন আমাদের মিডিয়ার সচেতনতা বাড়ছে, আমরা এটা নিয়ে কথা বলছি। এখন এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এরকম নানান হয়েছে, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় প্রচুর হয়েছে, ইভেন স্টেট থেকেও বলে দেওয়া হয়েছে তোমরা করো, আমি দেখতেছি ব্যাপারটা, এরকমও বলা হয়েছে একদম প্রধানের পক্ষ থেকে। তো এই ধরনের কথা বলে উস্কে দিয়ে, দলীয় কর্মীদেরকে দিয়ে, জনগণকে দিয়ে ধরনের নানান ঘটনা ঘটানো হয়েছে রিসেন্ট টাইমে। যেটা হচ্ছে এখন রাজনৈতিক মনে করছেন, রাজনৈতিক সামাজিক কালচারের পার্ট মনে করছি এটা, কিন্তু এটা অবশ্যই খারাপ কালচার নিঃসন্দেহে। তা এখন যেটা হচ্ছে রিসেন্ট টাইমে আপনি যেটা বলছেন যে মন্ত্রী মহোদয় বলেছিলেন যে এখন হবে না, এবং অনেকেই বলছিল যে একটা নির্বাচিত গভর্নমেন্ট আসলে বন্ধ হয়ে যাবে। আমরা এক্সপেক্ট করেছিলাম এটা বন্ধ হওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি যে আসলে নির্বাচনের পরেও নানান জায়গায় হয়েছে। যে দুটো আপনি মেনশন করেছেন, এছাড়া ধরেন বাংলাদেশ ব্যাংকে হয়েছে, মফ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে, শাহবাগ থানায় রিসেন্টলি ডাকসুনে তাদের উপরে মফ করা হয়েছে, বিরোধী দলীয় নেতাদের উপরে, এমপিদের উপরে, নির্বাচিত এমপিদের উপরে, হাতিয়া হানান মাসুদের উপর এরকম মব হামলা হয়েছে, কুষ্টিয়াতে আমির হামজার উপর হয়েছে, নেত্রকোনায় মাসুম মোস্তফা এমপির উপর হয়েছে, ঢাকায় কর্নেল বাতেনের উপর হয়েছে। এ ধরনের হামলাগুলো হচ্ছে কুষ্টিয়া এবং এখানে মাজারে, এই শাহ আলীর মাজারে হয়েছে। এখন এই মবগুলো যে বন্ধ হচ্ছে না, ব্যর্থতা কার? নিঃসন্দেহে সরকারের। সরকার দলের লোকজনরা নানান জায়গায় মফ করছে, জেনারেল পাবলিক, তৌহিদি জনতা, এটা সেটা নাম দিয়েও নানান জায়গায় মফ করছে। এখন এই যে মব বন্ধ হচ্ছে না, এইটা সরকারের এক নাম্বার কমিটমেন্ট ছিল যে আমরা আসলে আর হবে না, এটা সরকারের পুরো ব্যর্থতা। সরকার এটাতে ব্যবস্থা নিচ্ছে না, আমি আপনার সাথে একমত। এখন কথা হচ্ছে যে করার পরে আমরা এটার বিচার দাবি না করে দায় দেওয়ার রাজনীতি করি অনেক সময়। এই জায়গাটাতে হয় কি, যেমন আওয়ামী লীগের আমলে নানান জায়গায় হিন্দুদের
উপরে হামলা হয়েছিল বিভিন্ন জায়গায়, ধরেন নাসিরনগরে হামলা হয়েছে, রামুতে হামলা হয়েছে, যশোরে, সাল্লাতে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, এবং হামলার পর দেখা গেছে এগুলোর সাথে আওয়ামী লীগের লোকজনরাই জড়িত। নাসিরনগরে ইভেন আওয়ামী লীগের তৎকালীন একজন মন্ত্রী জড়িত ছিল, কিন্তু আমাদের মিডিয়া এবং আওয়ামী লীগ সরকার তখন একসাথে ফ্রেমিং করতে যে এগুলো জামাত করেছে। এই যে ফ্রেমিংটা করা, এটা করা এজন্য যেহেতু হিন্দুদের উপর হামলা হয়েছে, জামাত একটা ইসলামী দল বা হেফাজত, ওকে ফাইন, মানে অটোমেটিক্যালি আমি একটা লেভেলিং করে দিতে পারি, কিন্তু এটার কি আসলে তদন্ত হচ্ছে বা কে আসলে জড়িত আছে এইটাতে আমরা আর যাচ্ছি সেই না। সময়ও হয় না, আবার গত 18 এখনো হচ্ছে না, মাসে যে এখনো মবগুলো হচ্ছে হয়ে না। গেছে, কবর থেকে তুলে এনে পুড়িয়ে মারা হয়েছে, সেটি কারা করলো, সেটি কি ফ্রেমিং করা হয়েছে বা কিছু আপনি কি মনে করেন? এই ফ্রেমিংটা মনে করেন আমি শাহ আলীর মাজার নিয়ে ফ্রেমিং করা হচ্ছে, এবং যেমন কুষ্টিয়ায় যেটা হয়েছে পীর হত্যাকাণ্ডের ঘটনা, ওখানে লোকাল বিএনপির লোক মব হলে যেটা হয় কি সবাই দৌড়ায় যায়। আপনি যদি ঢাকা শহরে এখানে একজনের এখন তাড়া করেন যে চোর চোর ধরলাম, দেখবেন সবাই এসে মারতেছে, কারণ সবার কাছে মারতেই ভালো লাগে। কুমিল্লায় আমরা যখন কলেজে কিন্তু পড়তাম, মাজারের ঘটনাগুলো কি এরকম যে মানে কেউ এসে হামলা করছে, তখন হুট করে এটা কি পরিকল্পিত মনে হয় না আপনার কাছে? মাজারের মতো যদি- জায়গা, যদি পরিকল্পিত হয়, স্নিগ্ধাপা বলছিলেন যে মিরপুরের মতো একটা গুরুত্বপূর্ণ Right. জায়গার মাজারে এখানে হামলা করে, এটা কি এখন মনে হয় যে না, হুট করে তৈরি মাজারে বলেন, ওই যে পীরের বাড়িতে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, জেনারেল পাবলিককে নানানজন নানানভাবে উস্কে দিয়ে এখানে হামলায় অংশগ্রহণ করা। আবার অনেক সময় স্বার্থের দ্বন্দ্ব থাকতে পারে। এখানে মাজারগুলোতে লাখ লাখ কোটি কোটি টাকা পয়সার লেনদেন হয়, বিজনেস হয়। বাংলাদেশে মাজার বা ধর্মীয় জায়গাগুলোতে টাকা পয়সার যে একটা বড় লেনদেন হয়, এটা তো আমরা সবাই জানি। তো এখানে এই মাদকের আখড়া থাকে, সেগুলো নিয়েও কনফ্লিক্ট তৈরি হতে পারে। না, এখন এগুলো তদন্তের ব্যাপার, কারা করেছে, কেন করেছে। এখন একটা মব যখন তৈরি হয়, তখন দেখবেন যে রাস্তার সব মানুষ গিয়ে সেখানে হামলা করতেছে, হয়তো সে জানেও না যে একে আমি কেন মারতেছি, এরকমও হয়। তো এইখানে তদন্ত করে বের করবার ব্যাপার। এখন ধরেন 100 জনের মধ্যে 100 জন এখানে হামলা করেছে, তারপর আপনি 4 জনকে দেখলেন যে দাড়ি টুপিওয়ালা আছে, এটা দেখেই আমি একটা জাজমেন্ট করে দিলাম, যেহেতু দাড়ি টুপিওয়ালা লোকজন দেখা গেছে, তাহলে এটা জামাত শিবির হতে পারে। আমি মনে করি এইটা বরং এই মবগুলো বন্ধ না হওয়ার একটা কারণ, যে আমি প্রকৃত কারণ কি বা কারা এটার সাথে জড়িত সেটা বের না করে 1-2 জনের মুখে দাড়ি দেখে, পাঞ্জাবি দেখে আমি একটা আমি যে সূত্রটির কথা বলছিলাম, সেখানে ছাত্র ফেডারেশন সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে সেখানে যে পুলিশ ছিল, সেখানে মাজারের মানুষেরা ছিল, তারা জানিয়েছে যে জামাত শিবির। তারা কি দেখে বুঝেছে যে মনে করেন একটা মব আসলে এখানে হামলা করছে, তারা কি দেখে বুঝছে যে আমি দেখেছি গেটআপ দেখে, কেউ কেউ হয়তো দাঁড়িয়ে আছে, টুপি আছে, তাহলে এরা এরকম হতে পারে। এ ধরনের ঘটনা অতীত হয়েছে যে আসলে ভুল কথা ছিল, কারণ দাড়ি টুপিওয়ালা ইভেন বিএনপি আওয়ামী লীগের না, তাদেরও একদম ধর্মীয় মানুষজন তো আছে বিএনপি আওয়ামী লীগের সাথেও, তাদের গেটআপে এরকম অনেক সময় থাকে। তো সেগুলো দেখে একজন দর্শক আছে এই মুহূর্তে, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন। পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, আমার প্রথম প্রশ্ন হলো জনাব সিদ্দির আহমেদ সাহেবের কাছে, যে বাংলাদেশ জামাত ইসলামী যুদ্ধ অপরাধী, দেশদ্রোহী, তারা জঙ্গিবাদ। আমি যদি বলি জামাতকে বাংলাদেশ থেকে রাজনীতি থেকে একবারে বাদ দিয়ে দিলাম, তারপরেও কি দেশে সুশাসন বইবে কিনা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ডক্টর রিজওয়ান করিম, সে একজন মা, সে একজন নারী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে চিত্র আমরা দেখলাম, তারপরেও আজকেও 11 জন শিশু মরছে, তার মধ্যে একজন মায়ের হাতের কোলে ঝরিয়ে পড়ে যাচ্ছে। তার কাছে এই বিষয়ে জানবো, আর আপনার কাছে যে প্রশ্নটা করলাম, দুজন দুটি উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। অধ্যাপক ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে একটা কিছুক্ষণ আগে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটি পোস্ট করেছেন, সেই পোস্টের সূত্র ধরে যদি একটু পোস্টটা একটু পড়ি আমি। তিনি পোস্ট করেছেন যে আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্বে ইমাম আবার ফেরত এসেছে, কিভাবে ফিরলো সেই গল্পই বলবো আজ। তিনি বলেছেন যে লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে, সেদিন ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। লীগ সেদিন ব্যাক করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। এরকম অনেকগুলো ইস্যু তিনি তুলেছেন। তিনি বলেছেন যে সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এদেশের সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল যেদিন, সেদিনই লীগ ব্যাক করেছে। এই পোস্ট নিয়ে কিছু বলতে চাইবেন কিনা? এটা এপ্রিল কি মাস? এটা মে 12 এপ্রিল নেপাল থেকে ঘুরে এসে, নেপালের নির্বাচন দেখে এসে কোনো একটি টেলিভিশন চ্যানেলে আমি একটা লাইন বলেছিলাম যে বাংলাদেশের প্রয়োজনে আওয়ামী লীগ ফিরবে, আর প্রয়োজনটা আসলে আওয়ামী লীগের যত না তার থেকে বেশি বাংলাদেশের। তার কারণ যে মববাজি হয়েছে, যে চাঁদাবাজি হয়েছে 24-এর পরবর্তীতে, আমরা
ভাঙচুর লুটতারা যা কিছু করেছি সেই কারণে এটা ফিরবে। এই কথা বলার পর মানে কি বলবো, কি আওয়ামী লীগ আর কি ছাত্রশক্তি কি জামাত, মানে আমার তো মনে হয় 14 গোষ্ঠী উদ্ধার করে দিছে, যে ফ্যাসিস্টের দোসর এই সেই লীগ হ্যান ত্যান ও কিছু বলে ম্যাসাকার করে দিছে। আজকে মাহফুজ আলম এই কথা যখন বলছে, তাহলে তিনিও কি ফ্যাসিস্টের দোসর? কথাটা এই জন্য বলছি, অনুভব করাটা জরুরি। মাহফুজ আলম কোন জায়গা থেকে কোন সেন্টিমেন্টে কাকে ইমাম বলেছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু দেখেন আওয়ামী লীগের অনেক দায় আছে, এটা আমি অস্বীকার করার আমার কোনো সুযোগ নাই। আমার কেন, কোনো বিবেকবান মানুষের সুযোগ নাই। এদেশে অগণতান্ত্রিক চর্চার থেকে শুরু করে গুম, হত্যা, খুন অনেক অনেক দায় আছে, এটা যেমন সত্য। কিন্তু এই যে 24-এর পরবর্তীতে 24-এর যে স্পিরিট ছিল, সেই স্পিরিটে সবার একটা নতুন কিছু গড়ার বাসনা ছিল, কিন্তু সেই গড়ার বাসনা আপনি খান খান করে দিচ্ছেন। 24-এর মালিকানা নিয়ে প্রথমে মারামারি করছেন, 24-কে 71 দিয়ে প্রতিস্থাপন করতে চেয়েছেন। স্বাধীনতা 2.0 যখন আপনি বানিয়েছেন, স্বাধীনতা 2.0 কখনো হয় না। স্বাধীনতা একবার হয়, স্বাধীন পতাকা একবার হয়, স্বাধীন বাংলাদেশ একবার হয়, স্বাধীনতা কখনো দ্বিতীয় দফা হয় না। এই ডিসকোর্স আপনি যখন পয়দা করেছেন, প্রথম আপনি এটাকে বৈধতা দিয়েছেন। দ্বিতীয় দফা আপনি একের পর এক মামলা বাণিজ্য, যে নাই যে আছে, যে আপনার টিভি শোতে, আমি এখানে বসে আছি, আমেরিকায় বসে আছে, তার নামে আপনি মামলা বাণিজ্য করেছেন। রাজনৈতিক মহল বলেন, তরুণ বলেন, এখানে কোনো একক গ্রুপ নাই, এখানে অনেকগুলো গ্রুপ। জুলাই ফাউন্ডেশন করেছেন আপনি, ফাউন্ডেশনের টাকা কোথায় গেছে? মানুষ তো ভরসা করেছিল। বন্যাটার কথা চিন্তা করে দেখেন, কি অদ্ভুত জনস্রোত, মানুষ তার পারলে সবকিছু দিয়ে দিবে। কত অদ্ভুত অদ্ভুত সব কল্পনা, আশা মানুষের মনের মধ্যে, নতুন গড়ার মধ্যে, সবকিছু আপনি ভেস্তে দিয়েছেন। এই যে মব কালচার, আমি স্পষ্ট করে বলতে চাই যে মব বাংলাদেশের কালচারে ছিল, যে কথাটা বলা হয়েছে, কালচারে তো ভাই সতীদাহ প্রথাও ছিল, তাই বলি কি আমরা কালচার মেনে নিব? এটা কখনো হয় না। ঠিক আছে, কালচারে আপনার নারীকে পুড়িয়ে ফেলা হয়েছে, এটা হয় না কখনো। তো মব দিয়ে যেই মবের মাত্রা, আমার মনে পড়ে না বাংলাদেশে এরকম কোনো ঘটনা আমরা দেখেছিলাম যেখানে লাশকে পুড়িয়ে ফেলা হয়। আই মিন ইট, যে কোনো পীরকে, সুফিকে, এবং বাংলাদেশে এই যে ইসলাম চর্চা, এটা কি ইতিহাস থেকে কেউ অস্বীকার করতে পারবে? এই সুফিজম, এই মাঝারপন্থী, তাদের হাত দিয়ে তো ইসলাম চর্চাটাও এসেছে, কিন্তু দেখেন সেটাও বেড়েছে। আমি যেখানে শেষ করতে চাবো সেটা হচ্ছে যে আপনি এই পুরো প্রক্রিয়াটাকে যখন দেখেন 24-এর পরবর্তীতে আপনার মববাজি, আপনি 32 নাম্বার ভেঙেছেন, প্রথমবার ভেঙেছেন, বুঝলাম, আনন্দ হয়েছে, দ্বিতীয় দফাও ভাঙতে গিয়েছিলেন, আচ্ছা এটাও বুঝছি। এবার আমাকে বলেন 32-এর ওই ভাঙা ইট যে শিশু নিতে গেছে, ক্লাস 9-এ পড়া বাচ্চা যদি নিতে যায়, তাকে আপনি পুলিশের ভ্যানে ঢুকাইছিলেন কেন? তাহলে ওই যে আওয়ামী লীগ যে কিনা ওই শিশুদের জন্য আমরা প্রতিবাদ করেছিলাম, তখন আমার নিজের কলাম আছে, পত্রিকায় ছাপা আছে, বিবৃতি আছে, তাহলে ওই শিশু আর 24-এর পরবর্তীতে হোয়াট ইজ দ্য ডিফারেন্স উই ক্যান মেক? উই ডিড নট মেক এনি ডিফারেন্স, অ্যান্ড দ্যাটস দ্য আইরনি, দ্যাটস দ্য আইরনি। তাহলে সেইটা যখন হয়েছে, বিশ্বাস করেন আওয়ামী লীগের কোনো মানে কোনো অস্তিত্বই এখানে থাকতো না, যদি শুধুমাত্র আমাদের রাজনৈতিক নেতারা, আমাদের তরুণরা, তারা একটা দায়িত্বশীল পরিকল্পনা মাফিক কাজ করতে পারতো, বাট তারা করেননি। সেটা করেননি বলে মনে করছেন। আমি ডক্টর শিবির আহমেদ, আপনার কাছ থেকে এই পোস্টের ব্যাপারে একটু জানতে চাইবো, যে যে আক্ষেপের জায়গা, তিনি নিজে এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন, তাকে আমাদের প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করে দিয়েছেন, কিন্তু এখন তিনি আক্ষেপের জায়গা থেকে অনেক কিছু বলছেন। এই পোস্টটা নিয়ে কি বলতে চাইবেন আপনি, আওয়ামী লীগের ব্যাক করা নিয়ে? দেখেন, আওয়ামী লীগের ব্যাক করা নিয়ে আমি যদি বলি, যে গণ অভ্যুত্থানের দুনিয়ার যত জায়গায় এ ধরনের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে, এটার ইতিহাস হচ্ছে গণ অভ্যুত্থানে যারা নিজের দেশের নাগরিকদেরকে খুন করে তারপর পালিয়ে যেতে বাধ্য হয়, এ ধরনের ব্যক্তি বা রাজনৈতিক দলগুলো আর রাজনীতিতে ব্যাক করতে পারে না। এটা আপনি ধরেন আমাদের সমসাময়িক সময়ে সিরিয়ার বাশার আল আসাদ দীর্ঘদিনের স্বৈরশাসক পালিয়েছে, তার দল নিষিদ্ধ হয়েছে, আর ফিরে আসতে পারে নাই। তিউনিসিয়ায় হয়েছে, মিশরে হয়েছে, তারপরে আপনার হচ্ছে আরব বসন্তের সময় আরও বিভিন্ন জায়গায় হোসনি মোবারক পালিয়ে গেছে, দীর্ঘদিনের স্বৈরশাসক। এ ধরনের প্রত্যেকের ক্ষেত্রে তাদের দলগুলো নিষিদ্ধ হয়েছে এবং তারা দেশে ফিরে আসতে পারে না। ইউরোপেও এ ধরনের অসংখ্য উদাহরণ আছে, সারা দুনিয়ায় অসংখ্য উদাহরণ আছে যে যারা গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়, হাজার হাজার মানুষকে খুন করে, তারা আর ফিরতে পারে না। আমাদের দেশে এরশাদ ফিরেছে, কারণ এরশাদ পালায় নাই এবং এত হাজার হাজার খুনও করে নাই, সে নির্বাচনে অংশগ্রহণ করেছে। কারণ বলেছেন যে এই কারণে আসলে ফিরতে পারে। আমি আসছি সে পয়েন্টে
পালানোটাকে মুখ্য বলছি কেন? পালানো হচ্ছে মানে যে আপনি এমন পর্যায়ে নিয়েছেন জনগণকে, হাজার হাজার মানুষকে খুন করেছেন, পঙ্গু করেছেন, গুলি চালিয়েছেন, হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছেন, সব অর্গানকে ইউজ করে মেসাকার করেছেন। এরপরে আর আপনার সেই নৈতিক অবস্থানে নাই যে আপনি এখানে বিচার ফেস করবেন। এরশাদ কিন্তু বিচার ফেস করেছে এবং জেল খেটেছে দীর্ঘদিন। আপনি রিসেন্টলি নেপাল বা শ্রীলঙ্কায় দেখেছেন ওই দলগুলো, পতিত দলগুলো আবার এসে ইলেকশন করেছে, যদিও জনগণ বয়কট করেছে, কিন্তু তারা ইলেকশন করতে পেরেছে, কারণ এই লেভেলের মেসাকার তারা করে নাই জনগণের উপরে। আওয়ামী লীগ বা শেখ হাসিনা গত 15 বছর ধরে তো মেসাকার করেছেই, বেশ কয়েকটা মেসাকার করেছে, গণহত্যা করেছে, শাপলায় 28শে ফেব্রুয়ারি দলীয়ভাবে, এরপরে সাইদির রায়ের পরে হত্যাকাণ্ড করেছে, নানান সময় এরকম হত্যাকাণ্ড করেছে, আর সর্বশেষ এসে তো জুলাইতে হত্যাকাণ্ড করলো। এই কারণে আওয়ামী লীগের সেই নৈতিক সাহস বা রাজনৈতিক সাহসই ছিল না যে তারা বিচার ফেস করবে। তো এখান থেকে আমি দেখি না যে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা আছে। আর যদি আমি বলি যে এই আওয়ামী লীগ যে নাই, এটা দিয়ে জনগণের মধ্যে প্রতিক্রিয়া কি? দেখেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এবং বলা হয় আওয়ামী লীগের ভোটার যারা আগে ছিল তারা জামাতকে, বিএনপিকে বা অন্যান্য দলে ভোট দিয়েছে। তার মানে তারা এই বাস্তবতাটাকে মেনে নিয়েছে যে 5ই আগস্টের পর আওয়ামী লীগের কবর রচনা হয়েছে, তারা আর বাংলাদেশের রাজনীতিতে রিলেভেন্ট না। এখন যেই কারণগুলোর জন্য মাহফুজ আলম বলছেন, এটা হচ্ছে আমাদের আপা কিছু জিনিস বলেছেন যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, সবাই এসে কোটি টাকা এনে দিয়ে গেছে টিএসসি তে বন্যার জন্য, যে মানুষের আকাঙ্ক্ষা তৈরি, বাচ্চারা তাদের, তার মানে আমাদের যেই প্রত্যাশাটা ছিল যে এই ফেসিবাদ থেকে ফিরে আমরা নতুন বাংলাদেশ গড়ব, সেই জায়গায় আমাদের লিডারশিপের যে নানান ব্যর্থতা আছে এটা অস্বীকার করবার জন্য, এবং মাহফুজ আলমরা সেই অদক্ষতা, অযোগ্যতার পরিচয় দিয়েছেন বলেই আমাদের গণ অভ্যুত্থানের যতটুকু সাফল্য আমরা পেতাম ততটুকু সাফল্য আমরা পাই নাই। কিন্তু একেবারেই যে ব্যর্থ হয়ে গেছে এটা আমি বলবো না। আমরা তো একটা সুন্দর নির্বাচন পেয়েছি, সুন্দর সংসদ পেয়েছি, গণতান্ত্রিক চর্চা পাচ্ছি, স্বাধীনভাবে মানুষ কথা বলছে, গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা যাচ্ছি। তার মানে আমরা একটা ডেভেলপমেন্ট পেয়েছি গণঅভ্যুত্থানের ফলে, কিন্তু আরো বেশি পেতে পারতাম সফলতা, সেটা আমরা পাইনি, এবং সেটার ব্যর্থতা এই মাহফুজ আলমদের। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। আপনার কাছে দর্শকের প্রশ্ন ছিল, আমি একটু দর্শক প্রশ্নে এবার আসতে চাই। তিনি জাহাঙ্গীরনগরের সাম্প্রতিক ঘটনাটা নিয়ে জানতে চেয়েছেন যে এই পরিস্থিতি কেন তৈরি হলো, এবং হামে আজও 11 জন শিশু মারা গেছে 24 ঘন্টায়, এই মৃত্যুর সংখ্যা 450 ছাড়িয়ে গেছে, এবং অসুস্থতার সংখ্যা আমরা জানি 50,000-এর অনেক বেশি। সেটি নিয়ে আপনি কিছু বলতে চাইবেন কিনা? দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে আমার কাছে এই প্রশ্নটা করলে আপনার পুরো শোটা একটা এই প্রশ্নের সাথে চলে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি খুব দৃঢ়তার সাথে একটা কথা বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু মেয়েদের জন্য ঐতিহাসিকভাবে খুবই সেফ একটি বিশ্ববিদ্যালয়। যে বা যারা ওই বিশ্ববিদ্যালয়ে পড়েছে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ এখানে একটি ঘটনা ঘটেছিল যেটি খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, এবং তার পরবর্তী সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ই কিন্তু সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আপনার বিশ্ববিদ্যালয়ের কারণে এই যে আজকে আপনার 2009 সালের হাইকোর্টের যে রুলটা দেখেন, যৌন নিপীড়ন সেল প্রত্যেক প্রতিষ্ঠানে, এই কৃতিত্ব কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক বেশি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় আমরা আজকে থেকে 26 বছর আগে পড়াশোনা করেছি। সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তখন এই প্রাচীর ছিল না, পয়সা ছিল না, দারিদ্রতা ছিল, ওই গ্রামবাসী সবকিছু ছিল। কই তখন তো ওই বিশ্ববিদ্যালয়ে এরকম করে বহিরাগত ঢুকে আপনার একজন নারীকে হত্যার চেষ্টা, ধর্ষণের চেষ্টা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। এইরকম একটি ঘটনা বিশ্ববিদ্যালয়ে যে ঘটেছে, আমি ব্যক্তিগতভাবে এটা আতঙ্কগ্রস্ত। কারণ ওখানে শুধু শিক্ষার্থী বলবো কেন, ওখানে শিক্ষক, কর্মকর্তা, ওটা ঘটার সুযোগটা কিভাবে তৈরি হচ্ছে, এই জায়গাটাতে আমি ডেফিনেটলি মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন আছে সেই প্রশাসনের কোনো না কোনো জায়গায় তো ঘাটতি অবশ্যই আছে। তার কারণ হচ্ছে প্রায়োরিটিতে আমরা কি দিব। অবশ্যই সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সীমাবদ্ধতা আমাদের আছে, অর্থনৈতিক সীমাবদ্ধতা, কিন্তু আমার প্রায়োরিটিটা আপনি চিন্তা করে দেখেন, রোডের পাশ থেকে কেউ চলে আসছে, গ্রামের পাশ থেকে কেউ চলে আসছে, এবং এই ঘটনাটা যখন এখানে ঘটেছে, ঘটার পরে সেটি যেই সেন্সিবল আচরণের মধ্য দিয়ে দেখার কথা ছিল সেটি কিন্তু হয়নি। এবং অন টপ অফ দ্যাট এরকম একটি ঘটনা যেটার সিসিটিভি ফুটেজ সব জায়গায় দেয়া হচ্ছে, আজকে 7 দিন পার হওয়ার পরও অভিযোগকারী, মানে যিনি এই কাজটি করেছে, অভিযোগকারীর মতামত নিয়ে কিন্তু আমরা দেখিয়েছি, কিন্তু তাকে কেন ধরতে পারছে না র্যাব, পুলিশ, কেন আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পারছে না, সেটি নিয়েও কিন্তু আমাদেরই করা উচিত। কিন্তু দুঃখ যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা নৈতিক যৌক্তিক আন্দোলনের মধ্যেও মানুষ যখন রাজনৈতিক একটা চর্চা করতে গেছে, এটা খুব দুঃখজনক। তো জাহাঙ্গীরনগর নিয়ে আমার শুধু একটাই বক্তব্য যে জাহাঙ্গীরনগর সকল সময় কিন্তু মেয়েদের ক্ষেত্রে খুব
খুবই সচেতন, এবং এবারও আমি বিশ্বাস করি, কারণ এবারও এই জাহাঙ্গীরনগরের এই আন্দোলনের একটা অসাধারণ চর্চা আছে বাবলি, সেটা কি জানেন? সেটা হচ্ছে কেউ কিন্তু জানে না ভিকটিম কে, বিকজ আমরা জানি মানে ভিকটিমের আইডেন্টিটি কখনো ডিসক্লোজ করতে হয় না, কারণ এই যে আমাদের কিন্তু এই জেন্ডার সেন্সিটিভিটি খুব স্ট্রং। তো আমি এত কিছুর মধ্যেও আশা দেখি, এবং আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগর প্রশাসন, রাষ্ট্র এ বিষয়ে সচেতন হবে। কারণ যদি জাহাঙ্গীরনগর প্রশাসন এবং রাষ্ট্র এ বিষয়ে সচেতন না হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরকম বিশ্ববিদ্যালয় না যে সেখানে একজন নারীর কাছে নারীকে আপনার হত্যার চেষ্টা করা হবে, ধর্ষণের চেষ্টা করা হবে, আর সেটা খুব স্মুথলি কেউ পার পেয়ে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শিব্বির আহমদ। বিরতির আগে প্রথম বিরতির সময় একজন দর্শক ছিলেন, তিনি পাবনা থেকে আব্দুল জব্বার, তিনি আপনার কাছে প্রশ্ন রেখেছিলেন যে জামাত হচ্ছে যুদ্ধাপরাধী, দেশদ্রোহী, জঙ্গিবাদ, জামাত যদি না থাকে তারপর বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা হবে কিনা, জামাতের যদি বিচার করা হবে কোনোভাবে জামাত বাংলাদেশে না থাকে। ধন্যবাদ। ওনার প্রশ্নটা ছিল এরকম যে জামাতকে যদি নিশ্চিহ্ন করে দেই তাহলে সুশাসন আসবে কিনা, এরকম আসলে এটা মানে আর বাকি যেগুলো বলছে ওগুলো ওনার জাজমেন্ট, ওনার অনেক বক্তব্য আছে, সেটা নিয়ে আমি যেতে চাই না। কোনো মানে জামাতকে নিশ্চিহ্ন করে দিলে সুশাসন আসবে কিনা এটা সাথে কানেক্টেড হচ্ছে যে জামাত থাকার কারণে সুশাসনে অসুবিধা হচ্ছে কিনা, বা জামাত বাংলাদেশে স্বাধীনের পর থেকেই দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, সরকারেও ছিল 1 থেকে 6 সালে, এবং জামাত যে সরকারে ছিল সেই সময় জামাতের 2জন মন্ত্রী ছিল, এবং 2জন মন্ত্রী খুব ভালোভাবে তাদের মন্ত্রণালয় চালিয়েছে। তাদের 2টা মন্ত্রণালয়ে যে দুর্নীতিমুক্ত ছিল এইটার ব্যাপারে বিরোধীরাও একমত, কেউ অভিযোগ করতে পারে না যে তারা দুর্নীতি করেছে বা দুঃশাসন করেছে বা কোনো অনিয়ম করেছে তাদের মন্ত্রণালয়ে। তার মানে বাংলাদেশের ইতিহাসে এই 2জনেই মন্ত্রী পাওয়া যাবে যাদের মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ আসে নাই। বাংলাদেশের পুরো ইতিহাসে এরকম কোনো মন্ত্রণালয় আর কেউ দেখাতে পারে নাই। আমি আগের কথা জানি না, গণতান্ত্রিক প্রক্রিয়া যখন শুরু হয়েছে না 91 থেকে যদি আমরা বলি এ পর্যন্ত কোনো মন্ত্রী এ কথা বলতে পারবে না, বা কোনো মন্ত্রীর ব্যাপারে মিডিয়া এভাবে কনফিডেন্টলি বলতে পারে না যে তাদের কোনো দুর্নীতি পাওয়া যায় না। তার মানে দেখা যাচ্ছে যে জামাত যদি শাসনে থাকে বা পাওয়ারে থাকে সেখানে তারা বরং সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিতে পারতেছে, তারা একটা ছোট এক্সাম্পল দেখিয়েছে। তো আমি মনে করি জামাত যদি বরং জামাতের মতো এরকম অনেস্ট নেতৃত্ব যদি আসে বরং সুশাসন নিশ্চিত হবে। এখন বলতে পারেন ওনাদের 71-এর ভূমিকা আছে বা নানান অভিযোগ আছে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু সুশাসন নিশ্চিত হবে কিনা এটার ব্যাপারে আমার পারসেপশন হচ্ছে যে জামাতের মন্ত্রীরা বরং সেই সুশাসনটা উপহার দিয়েছে। ধন্যবাদ রেজনা করিম স্নিগ্ধা, আপনার কাছে একটু আসি, এই প্রশ্নটি আপনার কাছেও রাখি যে জামাত আসলে সুশাসন নিশ্চিত হবে, যেমন ডক্টর শিবির আহমেদ বলছিলেন, দর্শকের প্রশ্ন ছিল যে জামাতকে নিশ্চিহ্ন করলে দেশের সুশাসন নিশ্চিত হবে কিনা, আপনার মন্তব্য কি? ঠিক যেমন আমি মনে করি জামাতকে নিশ্চিহ্ন করে দিলেও দেশের সুশাসন নিশ্চিত হবে না, জামাত আসলেও দেশের সুশাসন নিশ্চিত হবে না। আমারও উদাহরণ তিনি দিলেন যে তাদের আমি আমার মতামতটা দিলাম, দুর্নীতির বাইরে ছিল কি ছিল না। দেখেন আমি আবারও একটা কথা বলবো, দুর্নীতিকে আমি কিভাবে বুঝি তাহলে সেটা নিয়ে আমাকে বুঝতে হবে। হ্যাঁ, ধরেন আমি বলছি যে মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয়নি, কিন্তু অদ্ভুতভাবে আপনি আমার কাছে কোর্টের আছে, কোর্টের একটা ভার্ডিক্ট আছে, কোর্টের ভার্ডিক্টটা আপনার করা হয়েছে সলোলি ইবনে সিনাকে। সেখানে আপনি কি করেছেন, সেখানে আপনি মানে লয়ার নিয়োগ দিবেন, সেখানে আপনি ভার্ডিক্ট দিয়েছেন, মানে ইবনে সিনা অ্যাডভার্টাইজ করেছে যে শুধু পুরুষ সেখানে অ্যাপ্লাই করবে, কোনো নারী সেখানে অ্যাপ্লাই করবে না। হ্যাঁ, এবং ওখানে আপনি যদি একটু খোঁজ খবর নেবেন দেখবেন যে সবাই একটি দলের এবং সবাই কোনো না কোনোভাবে আত্মীয়। এখন আপনি যদি বলে বসেন এটা দুর্নীতি না, আমি তো সেটা মানবো না, কারণ কোর্টও মানে নাই। সহজ কথা, মানে আমার মানা না মানতে কিছু যায় আসে না, কোর্টও মানে নাই। কাজে এই ধরনের কথা আমার কাছে মনে হয় যে এটা একটু জেনারেলাইজড হয়ে যায়। কিন্তু আমি যেটা মনে করি যে সুশাসন কোনো দল আসার মধ্যে যেমন নিশ্চিত হয় না, কোনো দল নিশ্চিহ্ন হওয়ার মধ্যেও নিশ্চিত হয় না। সুশাসন নিশ্চিত হয় পরিকল্পিত পরিকল্পনা, নাগরিকের প্রতি দায়িত্বশীল আচরণ এবং বিচার বিভাগের স্বাধীনতা। বাংলাদেশ জাতিরাষ্ট্রে এখন পর্যন্ত এবং পরবর্তীতে আপনি যতদিন না পর্যন্ত আপনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করতে পারবেন, এবং এই বিচার বিভাগটাকে কেউ স্বাধীন করে না। আপনি পৃথিবীর কোথাও কখনো শুনবেন না রাজনৈতিক মামলা হয়। বাংলাদেশে একটা এমন ডিসকোর্স তৈরি করেছেন সব মামলা রাজনৈতিক মামলা। আরে তাহলে কালকে আপনি যদি একটা রাজনীতিবিদ যদি একটা করেন, আপনি পরশুদিন বলবেন এটা রাজনৈতিক মামলা। তাহলে এই যে একটা চক্রের মধ্যে আপনি আবদ্ধ হয়েছেন, এগুলো না ব্রেক করে সুশাসন, সুশাসন কোন দলের সাথে সম্পর্কিত না। সুশাসন আমার এবং আপনার রাষ্ট্রের পরিকল্পনা, বিচার ব্যবস্থা এবং দায়বদ্ধতা। অসংখ্য ধন্যবাদ। আমি একটু ছোট করে ডক্টর শিবির আহমেদ একটা বিষয় নিয়ে একটু কথা বলবো। আমাদের যে তথ্য উপদেষ্টা তিনি শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বলেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও ইনসাফ থাকবে, তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে শেখ
শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসে তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ড দেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি সেটা আমরা মানবো, আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ, কারো মৃত্যুদণ্ড হওয়া ইনসাফ যে আপনাকে প্রবার বিচারের প্রক্রিয়ায় কাজটা করেছে। এটি নিয়ে আপনার মন্তব্য আছে কিনা? না, এটা তো মানে জাস্টিসের কথাই। আপনার যিনি ভিকটিম অথবা যিনি অপরাধটা করেছেন দুজনেরই তো জাস্টিস পাওয়ার অধিকার আছে। তো কেউ যদি অপরাধ করে থাকে, অপরাধীরও তার নিজেকে ডিফেন্ড করার অধিকার আছে, তার এসে কোর্ট ফেস করার, হ্যাঁ, কোর্ট ফেস করার অধিকার আছে, এবং সেখানে যদি সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে করবে, আর না হলে যে অপরাধের জন্য তার যে শাস্তি হয়েছে সে শাস্তি মাথা পেতে নেবে। এখন এটার দরকার হচ্ছে সেই অপরাধীর সেই সাহসটা থাকা যে আমি কোর্ট ফেস করব। এখন উনি সাহস করে বাংলাদেশে আসলেই হয়। সিংহ আপা, এটা নিয়ে কিছু বলতে চাইবেন কিনা ছোট করে? এটাই হওয়ার কথা ছিল আগে অথবা পরে, কারণ এবং এটাও আমি কোনো একটা টেলিভিশনের টক শোতে এটাও আমি বলেছিলাম যে দেখেন দ্য প্রসেস ভিকটিম আপনার আইনের কথাতে আছে, আমার 1000 জন অপরাধী বেরোয় যাক, নিরপরাধ যেন শাস্তি না পাক। কাজেই আপনাকে এটা নিশ্চিত করতে হবে, এবং যখন আপনি সেটাকে ইন্টারন্যাশনালি ডিল করেন তখন আপনার কোনো লয়ার যায় না, আপনার মনোনীত লয়ার যায় না। এবং আমি আরো মনে করিয়ে দিই, সম্ভবত গণঅভ্যুত্থানের অন্যতম শরিক ছিলেন বয়স্ক ভদ্রলোক, আমি এই মুহূর্তে না নামটা আমার পান্না হতে পারে, উনি খুবই বয়োজ্যেষ্ঠ একজন আইনজীবী, লয়ার সাথে। তো তিনি নিজে বলেছিলেন, তিনি কিন্তু গণঅভ্যুত্থানের শরিক ছিলেন এবং অনেক কিন্তু তিনি সমালোচনা কিন্তু আওয়ামী লীগের সময় করেছেন, কিন্তু তিনি পর্যন্ত ইন্টারেস্ট শো করেছিলেন যে উনি শেখ হাসিনার মামলাটা লড়তে চান, তাকে দেননি আপনি করতে। হ্যাঁ, জেডাই খান পান্না, ইয়েস পান্না, জেডাই খান পান্না। তো তিনি বলেছেন আপনি তাকে দেন নাই, তার লয়ারকে সামনে আসতে দেন নাই। একটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে আপনি এই ধরনের একটা কাজ করতে পারেন কিনা, এই কথাটা আমি বলেছি, অন রেকর্ডেই বলেছি, আজকে আবারও বললাম, ইয়ে তো হোনাই থা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ যারা স্বাধীন সংলাপের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।